দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব ঝিনাইদহে আওয়ামী লীগের সম্মেলন এবং নির্বাচন কমিশনার আনিসুর রহমানের ইঙ্গিতপূর্ণ বক্তব্যের বিষয়াদি নিয়ে। এজন্য আমরা আলোচনার জন্য তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার FCMA, আরও আছেন লেখক ও সাংবাদিক ডক্টর মাহবুব হাসান। স্বাগত আপনাদের তিনজনকেই। নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে আওয়ামী লীগের কাউন্সিলের চলছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। তারা বলেই দিয়েছে যে বিএনপির কে খালি মাঠে ছেড়ে দিবে না, তারা রাজপথেই মোকাবেলা করবে। তারপরেও তাদের সম্মেলন হচ্ছে। আজ ঝিনাইদহে আওয়ামী লীগের সম্মেলন ছিল। সেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ভুলে যান, তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে, আগামী ডিসেম্বরে খেলা হবে এবং সেই খেলায় আওয়ামী লীগ জয়ী হবে। আমি প্রথম কথাটার সাথে একটু লিঙ্ক করতে চাই। আজ নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন নির্বাচনের আগে দেশ ও রাজনীতিতে অনেক কিছুই হতে পারে, যার উপর নির্বাচন নির্ভর করছে নির্বাচন কেমন হবে, কারা অংশ নেবে। তিনি ইঙ্গিত করেছেন যে বিএনপি এই নির্বাচনে আসবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা ছাড়া যে কোনো কিছু একটা হতে পারে, অনেক কিছু হতে পারে এবং বিএনপিও সেই নির্বাচনে আসবে। শুনতে চাই আপনার কাছে এরকম কোনো আলোচনা আদৌ আছে কিনা। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আশা করতে তো দোষের নাই। ইসি সিইসি এদের কাজ কি? এরা আশা করবে, এরা সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করবে। তো উনি ওনার জায়গা থেকে ঠিক আছেন, উনি ভাবতেই পারেন, উনি বলতেই পারেন। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আগে আইন ছাড়া যে ইসি সিইসি যে কাজগুলো করতেন, আইন দিয়ে ওটাকে একদম বেঁধে দিয়েছে, ওই একই কাজই তারা করেন। সরকারের তল্পি বাহক, এই তল্পি বাহকের বাইরে তাদের কোনো কাজ নেই, কারণ তাদের নিজস্ব জনবল নাই, নিজস্ব অর্থবল নাই। সরকারের কথায় কথা বলাই তাদের কাজ। সরকার জনবল দিলে তাদের জনবল থাকে, নইলে একটা জেলায় কয়জন আপনার নির্বাচন কমিশনের তো নিজস্ব জনবল আছে। আপনি দেখেন নির্বাচনের সময় সেই জনবল হয়তো কম হতে পারে, কিন্তু কোথায় থাকে এই আপনার প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, আপনি যদি ধরেন এগুলা কোথা থেকে আসে? এগুলা কি নির্বাচন কমিশনের আছে নাকি? তারা কি তাদের মতো করে কাজ করে? যারা প্রশাসন যেভাবে কাজ করবে, উনি যেমনি নাচাও তেমনি নাচির মতোই অবস্থা তার। যাই হোক, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। আপনি তার আগে যে কথাগুলো বলেছেন, রাজপথে মোকাবেলা করবে, আমি যদি ওই আলোচনায় একটু পরে যাই, আমি যদি এটা যদি স্পেসিফিকলি যদি আপনার কাছ থেকে একটু উত্তর শুনতে চাই, যেটি আনিসুর রহমান বলেছেন সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ব্যাপারে বিএনপি যে অবস্থান নিয়েছে সেটি পরিবর্তন হতে পারে বলে মনে করছেন নির্বাচন কমিশনার। আমি আপনাকে তো এক কথাই বলে দিলাম, উনি ওনার আশাবাদ ব্যক্ত করেছেন। আর বিএনপির কাজ করবেন, বিএনপি কাজ করে কথা বলছেন, বিএনপি কিন্তু প্রমাণ সহ কথা বলছেন। বিএনপি যতগুলো মিটিং করছেন, জনসভা করছেন, এই কথাই বলছেন যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বাইরে বিএনপি কোনোভাবেই যাবে না, যাওয়ার কোনো অবস্থাই নাই। তাহলে আনিসুর রহমান সাহেব কিন্তু বিএনপির কোনো নেতা না, বিএনপির কোনো কর্মী না। উনি সরকারের একজন লোক, উনি সরকারের সাথে জোট বেঁধে কাজ করে, সরকারের অন্যায় অপদস্থতা নিয়েই চর্চা করে। তো সরকারের অন্যায় নিয়ে যে মানুষটা চর্চা করে, সে সরকারের সুরেই সুর মেলাবে, এটাই স্বাভাবিক। তো সময় উনি আশাবাদ থাকতেই পারে, এটা প্রথমেই বলেছি। আপনি কিন্তু এটা খুঁচাচ্ছেন না। আমি আবার একটু আমি আসবো আপনার কাছে। আমি
একটু শুনে নিলাম আপনার কাছ থেকে না, আপনি দুইটা প্রশ্ন করেছেন তো, আপনি শেষ প্রশ্নটাই গুরুত্ব দিয়েছেন। আমি গুরুত্ব ওই প্রশ্নে আবার আসবো, জি। আমি একটু শুনে আসি জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার আপনার কাছ থেকে, যে এই নির্বাচন কমিশনার আনিসুর রহমান এরকম একটি ইঙ্গিত কেন দিলেন, যেটি মনি আপা বলছিলেন, আসলেই কি কোনো কিছু সরকারের কোনো ইঙ্গিত আছে কিনা এর ভিতরে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বিজ্ঞ দুজন আলোচক এবং রাত জেগে এনটিভির সকল দর্শককে। নামনি আপা যে কথাটা প্রথমেই বললেন, আমিও ওনার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার এরা কিন্তু প্রথম থেকেই অনেক ধরনের কথা বলছেন, এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলো একে অপরের তার নিজস্ব দাবি দাওয়া নিয়ে, বিএনপি যেমন মাঠে আছে, আওয়ামী লীগও তার অবস্থান থেকে কথা বলছেন, এবং নির্বাচন কমিশনও একসময় মানে এই রাজনৈতিক ব্যাপারগুলোতে কথা বলা শুরু করছিল। জনাব আনোয়ার, এইটি কি তার আশাবাদ, একজন নির্বাচন কমিশনের আশাবাদ? আমি আপনার কাছে আসছি, মানে স্পেসিফিক কথা তো যেটা আপনি জানতে চাচ্ছেন, আমি সেটাই বলি যে না, এখানে সরকারের সাথে আমাকে একটু শেষ করতে দিতে হবে। সেটা হচ্ছে, এটা কি তার আশাবাদ নাকি সরকারের কোনো হ্যাঁ, আপনার প্রশ্নটা তো আমি বুঝতে পারছি। আমি বলছি স্পেসিফিক তো ওই অ্যানসারটা তো আসলে হয় না, যে না সরকারের সাথে এই ধরনের কোনো কথা হয় নাই। আচ্ছা, আমরা রাজনীতির মাঠে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে, এবং আওয়ামী লীগও তার যুক্তি দেখাচ্ছে যে নিরপেক্ষ নির্বাচিত বা যে সরকার আপনারা দাবি করছেন সেটা আর কোনো সুযোগ নাই, ওয়ে নাই, তার কারণ এটা আদালত কর্তৃকই বাতিল হয়েছে, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারটা বিএনপি নষ্ট করেছে। এই জিনিসগুলো তো আমরাও বলছি। এখন নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক পোস্ট। মনিয়াপা যেটা বলছে যে এটা সরকারের আজ্ঞাবহ, আসলে সরকারের হয়তো আজ্ঞাবহ উনি বলতে কি আওয়ামী লীগ, বিএনপি বা যে কোনো সরকারের আজ্ঞাবহ বোঝাচ্ছেন কিনা আমি জানি না, তবে এটা তার সাংবিধানিক পোস্ট, এবং সাংবিধানিক কিন্তু তাকে একটা নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে একটা সুন্দর নিরপেক্ষভাবে একটা নির্বাচন করার জন্য, এবং এটা সাংবিধানিকভাবেই তিনি তার দায়িত্ব পালন করবেন। এখন রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো ধরনের যদি আলোচনা বা সংলাপ থাকে বা কোনো সমস্যা থাকে, এটা রাজনৈতিক দলগুলোই কিন্তু সমাধান করবে আলোচনার মাধ্যমে। এখানে ইসির কিন্তু কোনো ভূমিকা নাই, কারণ নাই। এখন উনি যেটা বলছেন, উনি হয়তো ওনার দিক থেকে যেটা বলছেন যে আমি একটা সুন্দর নির্বাচন করব সবাইকে নিয়ে, এবং আমি আশা করি বিএনপি সহ সকল রাজনৈতিক দল এখানে পার্টিসিপেট করবে। এই ধরনের একটা পজিটিভ থিঙ্কিং বা এরকম পজিটিভ এক্সপেকটেশন তার কিন্তু থাকতেই পারে, যেটা আনিসুর রহমান সাহেব বলেছেন, সেটি থাকতে পারে, কিন্তু এটা সবাই জানে, আমরাও জানি, সুনির্দিষ্টভাবে বলেছেন না, এটা উনি বলতে পারে, কিন্তু এখানে সরকারের সাথে ওনার এই ধরনের কোনো আলাপ হয়েছে বলে আমরাও জানি না। আপনি এটা হয়তো গেস করে আপনিও বলছেন, বাট সরকারের সাথে এই ধরনের কোনো কথা হয়নি, বাট হওয়ার কথাও না। এগুলো ইসির সাথে আলাপ কে আসবে কে আসবে না, এটা তো ইসির সাথে আলাপ করার কোনো প্রয়োজনই নেই, এবং সেই সিচুয়েশনটা আসেও নি এখনো। এখন যেটা ওনার কাজ হলো যে একটা আগামী যে নির্বাচনটা হবে, এবং উনিকে ধরেই নিতে হবে কিন্তু যে সকল দল এখানে পার্টিসিপেট করবে, এবং সকল দল পার্টিসিপেট যেহেতু করবে সেইভাবে একটা নির্বাচন কন্ডাক্ট করতে হবে। এটা কিন্তু ওনাকে ধরে নিয়েই কিন্তু এগুতে হবে। এখানে উনি শুধু আওয়ামী লীগ আসবে এইভাবে আমি প্রিপারেশন নিব, নির্বাচন কমিশন নিবে, এটা তো হতে পারে না। জি, আসবো আপনার কাছে। ডক্টর মাহবুব হাসান, আপনার কাছ থেকে শুনতে চাই যে আনিসুর রহমান খুব সুনির্দিষ্টভাবে এ কথাটি বলার পিছনে তার কি শুধুই আশাবাদ, না কোনো নির্দিষ্ট কোনো কিছু তার সামনে আছে বা নেপথ্যে কিছু আছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো মানে কথা এবং কথার উল্টো পিঠের কথা নিয়ে খুব বেশি ভাবি বলে মনে হয় না। একটি পয়সার দুটো দিকই থাকে, তাই না? সামনের দিক এবং পিছনের দিক। আনিসুর রহমান সাহেবের যে কথাটা বলেছেন উনি,
মানে খুব ইঙ্গিতপূর্ণ, এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে। ধরেন এই গভর্নমেন্টের অধীনে এবার যে নির্বাচনটা হবে, যেটা আওয়ামী লীগ চাচ্ছে, আর বিএনপি বলছে না তত্ত্বাবধায়ক ছাড়া তারা নির্বাচনে যাবেন না, তারা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করবেন এবং তারপরে নির্বাচনে যাবেন। দুটো ইঙ্গিতে কিন্তু আনসারুর রহমান সাহেবের কথার ভিতর দিয়ে আমরা পেতে পারি যদি আমরা ভাবি এটা, তাই না? এখন প্রত্যাশা এবং বাস্তবতা ভিন্ন। যেমন মনিয়াপা বললেন যে এই কমিশনের উদ্দেশ্যেই বলেছেন, কিন্তু প্রত্যেকটা কমিশন কি আমরা দেখেছি যে সরকারি এজেন্ট হিসেবে কাজ করছে? কবে করেনি? যখন বিএনপি ছিল তখনও তারা সরকারকেই মানে দিয়েছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায়, এত আওয়ামী লীগের কথাই তারা শুনেছে। একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে আমলারা একটা মানে প্রসেসের ভিতর যে সারা জীবন কাজ করে, তারা কিন্তু সেই তার ভিতর দিয়ে মানে তারা চলতে চেষ্টা করে এবং তার বাইরে যেতে পারে না, কারণ তাদের মনস্তাত্ত্বিক যে শিক্ষা, সেই শিক্ষার বাইরে যেতে পারে না। এই জন্য নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই সংস্থাটি সাংবিধানিক সংস্থা, কিন্তু কাজ করতে পারে না এই কারণে যে যারা নিয়োগদাতা, মানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। আর আমরা জানি যে উনি তো আওয়ামী লীগের ছিলেন, যদিও উনি যখন রাষ্ট্রপতি তখন কিন্তু দেশের রাষ্ট্রপতি না, সেটি কেতাবে তো অবশ্যই, হ্যাঁ, তাই না? সে কিন্তু আমরা যারা মানে যারা ভোটার বা জনগণ, তারা কিন্তু এটা বিশ্বাস করতে পারে না বা পারেনি, নানা কারণেই, রাজনৈতিক কারণেই বা তার ক্রিয়াকাণ্ডের কারণেই এটা পারে না। ফলে এটা বুঝতে হবে যে ওই সাংবিধানিক পোস্টে যারা বসেন, যারা কাজ করেন, তারা সরকারের প্রতি একটু ঝুঁকে থাকেন সবসময়। তো আমরা চাই বেসিক্যালি যে আমরা চাই কি, জনগণ চায় হলো নিরপেক্ষ একটি ভালো সুন্দর নির্বাচন, যেখানে প্রত্যেকটা মানুষ ভোটাধিকার, সেটি তো নিঃসন্দেহে, কিন্তু নির্বাচন কমিশনার যখন খুব সুনির্দিষ্টভাবে বলেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার থেকে ছাড়া নির্বাচনে না যাওয়ার ব্যাপারে বিএনপির যে সিদ্ধান্ত, সেখান থেকে নিশ্চয়ই সরে আসবেন এবং আগামীতে অনেক কিছু মানে ঘটবে। সে কথাটা উনি কিভাবে বলেন? উনি তো বিএনপি করেন না, জি, উনি এটা আওয়ামী লীগ করেন না, তাহলে উনি কিভাবে বলেন যে বিএনপি ওইখান থেকে সরে আসবে? এটা বলতে পারেন না, এটা উনি বলতে পারেন না। কিন্তু বলেছেন তো, বলেছেন এটা এখতিয়ারে নাই, এখতিয়ারে ওটা নাই, উনি বলতে পারেন না। এটা উনি সাংবিধানিক সংস্থার হিসাবে, কর্মকর্তা হিসেবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমানভাবে, সমান দৃষ্টিতে দেখতে হবে। এটাই হলো ওথ, এই শপথই তারা ওখানে নিয়েছেন, তাই না? তো এখন এই ধরনের কথা যদি বলা হয়, বলে যে তাহলে বিএনপির পক্ষ থেকে উনি বলে দিলেন, এটা তো হতে পারে না। বা আওয়ামী লীগের পক্ষ থেকে উনি বলে দিলেন, উনি আশাবাদ ব্যক্ত করেছেন। আশাবাদ এক কথা, যে আমি আশা করি, এটা বলতে হবে, আমরা আশা করি যে বিএনপি তাদের দাবি ফেলে দিয়ে এই সরকারে বা আমাদের অধীনে আমরা যে আছি সেখানে তারা অংশগ্রহণ করবে এবং একটা সুন্দর নির্বাচন আমরা দেব, নিরপেক্ষ দেব, রিগিংলেস একটি মানে নির্বাচন আমরা দেব, যা একটা ইতিহাস হয়ে থাকবে। আমরা তো একটা ইতিহাস করতে চাই, আমরা চাই না যে এই দেশের প্রত্যেকটা মানুষ, আমরা কেন যুদ্ধ করেছিলাম? আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্রকেই মানে প্রতিষ্ঠা করার জন্যে, কারণ আর কোনো দাবিগুলো কিন্তু সম্পর্কে জনগণ তেমন কিছু জানতো না। আমরা শুধু জানতাম যে গণতন্ত্র হরণ করেছে পাকিস্তানিরা, অতএব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে যাব এবং জয়ী হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। তারা দেয়নি, আমরা যুদ্ধ করে সেইটা প্রতিষ্ঠার জন্যেই কিন্তু এত কিছু জীবন দিয়েছে, তার লক্ষ লক্ষ মানুষ মানে জীবন দিয়েছে, মা বোনের ইজ্জত আমরা হারিয়েছি, তাই না? আমরা উত্থিত হয়েছি একে নবজাতি হিসেবে। জি, আমি বলছিলাম আওয়ামী লীগের সম্মেলনে জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য, পাশাপাশি আমরা আপনার কাছ থেকে এটাও জানতে চাই যে আসলে কি বিএনপি তত্ত্বাবধায়কদের দাবি থেকে সরে আসলো কিনা বা সরে আসতে পারে কিনা? দেখেন, বিএনপি যে আন্দোলনগুলো করছে, যে জনসমাবেশগুলো যে হচ্ছে, এত মানুষ
একদম সাগরের মতো, সাগরের ঢেউয়ের মতো মানুষ। আমরা তো কোনো কিছুই করিনি, আমরা জাস্ট ঘোষণা দিছি এবং যার যার এলাকা থেকে করছে, আশেপাশের জেলা থেকে, অন্যান্য জেলা থেকে আসছে। এটা কি বিএনপি কি ওইভাবে কি মানুষকে ঠাই ঠাই করে নিয়ে আসছে? আওয়ামী লীগ যেভাবে হালুয়া রুটি দেয়, বিরিয়ানির প্যাকেট দেয়, 1000 টাকা দেয় পার হেড, তারপরেও কিন্তু আপনার ওয়ালটপকে মানুষ চলে যায়। আমরা কিন্তু আপনাদের টেলিভিশনের বরাত দিয়েই দেখি বিভিন্ন। তো সেই জায়গায় তো বিএনপি করতে পারে না। বিএনপির এত পয়সা কোথায় আছে, সমর্থ কোথায় আছে? বিরোধী দলে থাকলে তো তাই হবে। তবে 10-এর লাঠি 1-এর বোঝা, এটুকু আমি বলতে পারি। এবং মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, মানুষের আয় বাড়ছে না, ব্যয় বাড়ছে। যখন একটা মানুষ গত মাসে যে রিপোর্টটা আমরা দেখেছি বিশ্ব ব্যাংকের, যে মানুষের শেষ গহনা কিংবা সঞ্চয়পত্র এইসব বিক্রি করে খাওয়া শেষ, তো এরপরে মানুষ কি করবে? এই যে এত কিছু দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, আমদানি বেড়ে যাওয়া, রপ্তানি কমে যাওয়া, এবং এখন কি করেছে, এলসিটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মানুষ কিন্তু বাজারে কিন্তু ওইভাবে কিন্তু ফ্লু নাই। আপনার ধরেন যে আপনার কেউ যদি একটা ব্যবসায়ী 100 কেজি চিনির জন্য যদি আপনার টাকা দেয়, সে কিন্তু 100 কেজি পাচ্ছে না তার আরো বড় ব্যবসায়ীর কাছ থেকে বা কারখানার কাছে, মিল মালিক কিন্তু তাকে দিচ্ছে না। এই অবস্থায় তখন বিএনপির এই প্রোগ্রামগুলোয় লোক হবে, এটাই স্বাভাবিক। ওবায়দুল কাদের সাহেব উনি কত কথা বলেন, সব সময় কথা বলেন, অতি কথার মানুষটার নামই ওবায়দুল কাদের। আমি ওনাকে সম্মানের সাথে বলছি। উনি যে কথাটা বলছেন, রাজপথে উনি মোকাবেলা করবেন, উনি কি রাজপথে মোকাবেলা করছেন? উনি তো কাপুরুষের মতো মোকাবেলা করছেন। কাপুরুষের মতো আমি এই জন্য বলছি যে এই দেশটা আমাদের, এখানে আমরা 4 জন, আমাদের সবার এই দেশটা। সেইখানে আপনি একরকম পাবেন, আমি একরকম পাবো, তা তো হবে না। আপনি যখন গত পরশুদিন আপনি জনসমাবেশ করলেন ঢাকায়, আপনি সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিলেন। আপনি কি করলেন, বিআরটি এর বাসটাকে নিজের বাস হিসেবে তার মধ্যে আপনাদের লোক ঢুকিয়ে দিলেন। সব বাস ভর্তি মানুষ, ট্রাক ভর্তি মানুষ আসলো। পাশাপাশি যেখানেই বিএনপি সমাবেশ করতে গেল, সেখানে আপনি 3 দিন আগে থেকে পরিবহন ধর্মঘট দিয়ে দিলেন। শোনেন, শ্রমিকরা কি, আচ্ছা বাস মালিক কি খালি ওই জায়গায় করে যেখানে বিএনপি করে, যেখানে বিএনপি সমাবেশ? সেইখানে এত শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে বাস মালিক শুধু বিএনপিকেই চোখে দেখে? এটা তো পাগলেও বুঝে, এটা একটা ক্লাস 5-এর বাচ্চাও বুঝে। আপনাকে আমি বুঝাইতে পারবো না, যদি আপনি জেগে জেগে ঘুমান আমি আপনাকে উঠাতে পারবো না। তো উনি এই কথাটা বলেন, আর উনি তত্ত্বাবধায়কের কথা ভুলে যান। উনি কিভাবে বলেন? উনি যে অন্যায়ভাবে বিলটা পাশ করেছিলেন, সেই দিনও কিন্তু লিখেছিল প্রথম 2 টার্ম জনগণ চাইলে হতে পারে। 2 টার্ম কিন্তু চলে গেছে, জনগণ চায় নাই। এই জন্য জনগণ যে চায় নাই, জনগণের ম্যান্ডেটের তারা তোয়াক্কাও করে নাই। প্রথমে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14তে পাশ করেছে, বাধ্য করেছে, জনগণের আসতেও দেয় নাই। আর 18তে তারা রাতে, আগের দিন ভোট নিয়েছে, দিনের ভোটটা রাতে নিয়েছে। ইভেন কি তারা নিজ দলের আওয়ামী লীগের লোকরাও বিশ্বাস করে নাই। কয়টা আওয়ামী লীগের লোক বুকে হাত দিয়ে বলতে পারবে যে সে তার নিজের ভোটটা দিতে পেরেছে? কয়টা এমপি মন্ত্রী, ওই মহান জাতীয় সংসদে যারা বসেন, তারা নিজের ভোটটা দিতে পেরেছেন? একজন বৃদ্ধ সংসদ সদস্য, জীবনে অনেকবার উনি সংসদ সদস্য হয়েছেন, উনি কোনো এক সাংবাদিককে দুঃখ করে বলেছেন যে আমি জানি না আমার বাকি জীবনে আর ইলেকশন পাবো কিনা, আমি যে বয়সে উপনীত হয়েছি, কিন্তু জানো শেষ বয়সে আমার শেষ জীবনের একটা আক্ষেপ, আমি নিজের ভোটটা দিতে পারিনি। এই কারণে যে ভোটটা তো আপনার এমপি মন্ত্রী হিসেবে ভোট হয় না, ভোট হয় এলাকা বেসিস। এলাকা বেসিস যখন আপনি এই বইটা নেবেন, বইটায় যখন পুরা বইটা কেউ সিল মারবে, তখন কিন্তু মন্ত্রীর ভোট কোনটা আর এমপির ভোট কোনটা জানা যাবে না। মন্ত্রী বা এমপি যখন ভোট দিতে যাবে, বলবে স্যার এই যে এখানে একটা নাম আছে, আপনি এখানে একটা সিল মারে যান। তো এটা তো তার নিজের ভোটটা হলো না। সেই ওবায়দুর রহমান কিভাবে এত সাহসের সঙ্গে এত নোংরা কথাটা বলে? এটা একটা নোংরা কথা। অসত্য কথাগুলো বরাবরই নোংরা হয়। উনি আওয়ামী লীগ বরাবরের মতো জয়ী হবে। কিভাবে জয়ী হবে? ওই রাতের ভোট নিয়ে না, উনি 2 দিন আগের ভোট নিয়ে। সরকারের যে উন্নয়ন, আপনি কিসের উন্নয়ন, যে কাজ করেছে সরকার, সেই কাজের জন্য জনগণ তাদের ভোট দিবে। আপনি সরকারের উন্নয়ন দেখেছেন? মাননীয় প্রধানমন্ত্রী, বাই হোপ অ্যান্ড বাই ক্রোকের প্রধানমন্ত্রী, উনি কয়েকদিন আগে বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। এটা কখন বলে? উনি বলেছেন রিজার্ভের টাকায় খাদ্য কিনতে হয়েছে, কিন্তু উনি তো কয়েকদিন আগেও বলেছে আমরা খাদ্য স্বয়ংসম্পন্ন একটা দেশ রিজার্ভের টাকা দিয়ে খাদ্য কিনে কিভাবে? আবার উনি কি বলেছেন, দাঁড়ান 1 মিনিট, উনি আবার বলেছেন রিজার্ভ কমার দায় দুর্ভিক্ষের আগাম ঘোষণা কিন্তু উনি দিয়ে দিয়েছেন, রিজার্ভ কমার। অথচ 2 দিন পরেই বলেছেন বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। এই যে আওলা ঝাওলা কথা, এই যে পাগলের প্রলাপ, এরকম তো সব মন্ত্রী প্রায় বলছে। আপনি দেখেন না,
বিদ্যুৎ মন্ত্রী কি বলছে, না, টাকা ফুরিয়ে গেছে তাই বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি সরবরাহ করতে পারছে না। আর আপনি কিনা উন্নয়নের গল্প করছেন, এই 1953 সালের উন্নয়ন, এটা যে উন্নয়নে মানুষ ভাত পায় না, কাপড় পায় না, এইটা 74 সালের উন্নয়নের কথা আপনি বলছেন। যদি 74 সালের উন্নয়ন হয় আমার বলার কিছু নাই। আমি দুর্ভিক্ষের মধ্যে বাস করছি, বাংলাদেশে নীরব দুর্ভিক্ষ চলছে। যেখানে শোনেন 3 দিন আগে 7 দিন আগে চিনির দাম ছিল 100 টাকা, 100 টাকা, যখন ভারতে 39 রুপি হলো চিনির দাম কেজিতে। অথচ আমি 2 দিন আগে চিনি কিনতে গিয়ে দেখি 118 টাকা চিনির দাম হোলসেলে। আমি যখন হোলসেল মার্কেট মাসের বাজার করি, আমি নিজেই যাই এইখানে। তো এই জায়গায় আপনি উন্নয়নের কোথায় পেলেন? উন্নয়ন হলে কি কখনো দ্রব্যমূল্যের দাম বাড়ে শুনছেন কোথাও? না, দ্রব্যমূল্য তো সারা পৃথিবীতেই তো এক ধরনের, শোনেন, সারা পৃথিবী কিন্তু আমরাও যাই, আমরাও খবর রাখি। পৃথিবীর আপনি যদি আমেরিকার সাথে তুলনা করেন, 1 ঘন্টায় $15 ইনকাম করে। না, সেটি আমরা জানি, কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে দ্রব্যমূল্যের সারা বিশ্বেই এক ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে, দাম বেড়েছে, এটি হয়েছে। আমাদের প্রেক্ষাপটে হয়তো সেটি আমাদের, শোনেন, যাদের দাম বাড়ে তাদের দ্বিতীয় কথা হলো যে ক্ষমতা বাড়ে, আমাদের তো ক্রয় ক্ষমতা নাই। আপনি বুঝেন না কেন? আমাদের দেশে এখনো গার্মেন্টসের একটা শ্রমিক 6-7 হাজার টাকা বেতন পায়। আপনি হিসাব করেন তো 6-7 হাজার টাকা 2 জন মানুষ খেতে পারবে কিনা? তারপরে ঘর ভাড়া আছে, জীবনের চলার প্রয়োজন অনেক কিছু আছে, ওষুধ আছে, পথ্য আছে, মা আছে, বাবা আছে, সন্তান আছে। হলো জীবনযাত্রায় ব্যয় বেড়েছে, কিন্তু তার মানে আপনি যেভাবে বলছেন ঠিক সেভাবে ব্যয়, সেভাবে করুণ পরিস্থিতি হয়ে গেছে। আপনি যদি কাঞ্চন ভাই চোখে ঠুলি পড়ে থাকেন, আমার বলার কিছুই থাকবে না, কিছুই থাকবে না। কারণ আপনারা যে বেতনটা পান হয়তো আপনাদের চলে, কিন্তু আপনাদের অধস্তন কর্মচারীদের কথা একবার চিন্তা করবেন আপনারা। নিশ্চয়ই আমরা আলোচনা আসবো এই ব্যাপারে। জনাব আনোয়ার, অনেক কথা এসছে, দ্রব্যমূল্যের কথা এসছে, অন্যান্য বিষয়গুলো এসছে, শুনতে চাই আপনার কাছে। আমার মনে হয় না, ধন্যবাদ আপনাকে। না, মনিয়াপাড়া আসলে কি, মনিয়াপা বলতে আমি বিএনপি যেটা বুঝাচ্ছি, ওনাদের মাথায় এখন ঢুকেছে যে সামনে ক্ষমতায় যেতে হবে। আসলে ওনাদের মাথায় এখন এই একটাই কাজ করছে, দেশ কোথায় যাচ্ছে, পৃথিবী কোন দিকে, অর্থনৈতিক অবস্থা কি, রাজনৈতিক দলের যদি ক্ষমতায় যাওয়ার মানে চেষ্টা থাকে তো টার্গেটটা হয়ে গেছে ওটা। কিন্তু মানুষ তো রাজনীতি করছে, যারা রাজনীতি করবে তারা দেশের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে যেমন ভাববে, গোটা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা কিভাবে আমাদেরকে ইফেক্ট করতে পারে, এই যে একটা সুদূর প্রসারী চিন্তা, এবং সেই প্ল্যান প্রোগ্রাম নিয়েই কিন্তু দেশ চালাতে হয়। কিন্তু আপনি তো আমাদের নেত্রী, মানে আনোয়ার, আমাকে সবসময় আমি একটু বলি, আপনি নিজে অর্থনীতির ছাত্র, যদি মনিয়াপা বলছেন যে মানুষ এখন, আমি তো বুঝেছি প্রশ্নটা, না প্রশ্নটা এবং বক্তব্য তো আমি নিজেও শুনছি, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। আচ্ছা জি প্লিজ, আপনি যদি ওনার কথার উত্তর দিতে বলেন তাহলে অলরেডি আমি আন্ডারস্টুড যে উনি কি বলেছেন। জি জি প্লিজ, এবং আমি ওইটুকুই বলি, আপনি তো এত বলার সময়ও দিবেন না আমাকে। জি বলেন না, আপনাকে সময়। আমি যে কথাটুকু বলছিলাম যে গোটা বিশ্বের অর্থনীতি কিভাবে বাংলাদেশকে এফেক্ট করছে, তার একটা গ্লোবাল ভিলেজ কিন্তু এটা। আজ খাদ্যশস্য 40% কিন্তু গম, এবং এটা ইউক্রেন এবং রাশিয়া থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু আসতো, যেটা বন্ধ হয়ে গেছে। না, খাদ্যশস্য আমদানি বন্ধ হয়নি। না, ইউক্রেন থেকে এবং রাশিয়া থেকে যে খাদ্যশস্য যেটা আমদানি অবশ্যই বন্ধ হয়েছে, এই কদিন হলো আবার চালু হয়েছে, কিন্তু এরই আবার ম্যাক্সিমাম চলে যাচ্ছে ইউরোপে। আপনি সেটুকু মনে হয় জানেন না, যেটা আমি জানি। এবং আমি যেটুকু তথ্য মানে অ্যানালাইসিস করেছি, দেখেছি, সেই খাদ্যরও যেটুকু জাতিসংঘ এবং এরদোয়ানের হস্তক্ষেপে যেটুকু রাজি হয়েছে, সেই খাবারের সিংহভাগ কিন্তু ইউরোপে চলে যাচ্ছে, সেটি যাচ্ছে। আপনি আনতে চাইলে আপনি সেটুকু আসছে না। আপনি যদি আনতে চান আপনি আনতে পারছেন, যুদ্ধের কারণে খাদ্যশস্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে থাকে। আমি আপনাকে ফিনিশ প্লিজ। তো সেই খাদ্য ঘাটতির একটা ব্যাপার আছে। আরেকটা যেটা বিষয় হলো, আজকে কিন্তু লন্ডনে আমাদের দেশে যেমন ওই যে চাল টাল আমরা কম দামে যেমন লাইন ধরে না, সেখানেও ফুড ব্যাংক থেকে কিন্তু বিনা পয়সায় খাওয়া নেওয়ার জন্য কিন্তু আজকাল লন্ডনে, ব্রিটেনেও কিন্তু লাইন ধরা অবস্থায় আছে। এবং সেখানেও ইনফ্লেশনের কারণে কিন্তু মিছিল মিটিংও কিন্তু শুরু হয়েছে। এবং এটা শুধু বাংলাদেশ না, 90টা দেশেও কিন্তু আজকে এই অবস্থা শুরু হয়েছে। আজকে ইউরোপে, মানে আমি যেটা গেস করছি বর্তমানে যে অবস্থাটা, তাতে মনে হচ্ছে যে ইউরোপের লোক ঠান্ডাতে মারা যাবে অনেকগুলো লোক, যদি ঠান্ডাতে, যদি রাশিয়া থেকে সেই গ্যাসটা যদি ঠিকমতো না পাই, এখন যেটা বন্ধ করে ফেলেছে, তার ওখানে প্রচণ্ড শীত, এই শীতে পানি গরম করবে কিভাবে, অলরেডি বন্ধ করে দিয়েছে, তোমরা পানি গরম করতে পারবে না।
তো সারা বিশ্বের যখন এই অর্থনৈতিক অবস্থা, সেখানে মনিয়াপাড়া ঘুমাচ্ছে কি করে, কিভাবে ক্ষমতায় যাব। কিন্তু 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে এবং যতগুলো 2008 সালে যে একটা দিন বদলের সনদ, আবার 2014 সালে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ, এবং 2018 সালে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, এই যে আমরা শীর্ষক যে জনগণকে দেওয়া যে নির্বাচনী আমরা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু এসেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ম্যাক্সিমামই কিন্তু সেগুলা পূরণ করেছে। এবং এটা প্রমাণ করেছি যে বাংলাদেশের মানুষ কিন্তু বিদ্যুৎও সব সময় পাচ্ছিল, 100% পাচ্ছিল। দ্রব্যমূল্য একটা সহনশীল অবস্থায় ছিল, দ্রব্যমূল্য একটা সহনশীল অবস্থায় ছিল। তাহলে এখন এই নির্বাচন সামনে, আর বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল যেখানে আমাদের নেত্রী রাত দিন পরিশ্রম করছে, সেখানে এই নির্বাচনের আগে আমাদের স্বার্থেই তো আমরা মানুষকে কষ্ট দিব না, সেটা আপনি দিবেন না। কিন্তু এই আমরা তো আমাদের স্বার্থে, আমাদেরকে যদি বলেন যে খুবই তোমরা স্বার্থপর, তাহলে আমাদের স্বার্থে তো আমরা মানুষকে কষ্ট দিব না। কিন্তু এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটার কারণটাই হলো আন্তর্জাতিক বাজারে সবকিছু অর্থনৈতিক অবস্থা লন্ডভন্ড হয়ে যাওয়ার কারণেই কিন্তু আজকের এই অবস্থা হয়েছে বাংলাদেশে। এটা আমরাও ফিল করি, তো আমার নেত্রীও বলেছে, আমাদের মন্ত্রীরাও বলছে। কিন্তু অ্যাজ এ লিডার অফ বাংলাদেশ বলছে যে আমরা ভেস্তে আছি, না সেটা কম্পেয়ার করতে গিয়ে উনি ওনার কন্টেস্টে বলছে। সিঙ্গাপুরে আমার কথা হলো যে আজকে আমাদের নেত্রীও যে কথাগুলো বলছেন যে দেশে দুর্ভিক্ষ হতে পারে, এটা আমার নেত্রীর কথাও না, এটা ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘের খাদ্য সংস্থা যে ফাও, তারা কিন্তু গেস করছে যে 2023 সাল কিন্তু গোটা বিশ্ব খাদ্য ঘাটতি হতে পারে, তারপরে সেখানে মঙ্গা হতে পারে। এবং তারা একটা লিস্টও কিন্তু তৈরি করেছে, যেখানে ম্যাক্সিমাম দেশগুলো হলো আফ্রিকার, এশিয়ার দেশের ভিতরে তারা শ্রীলঙ্কা এবং আরেকটা দেশ পাকিস্তানকে তারা সেই লিস্টে দিয়েছে, যেখানে বাংলাদেশও নেই। এখন আমি বলি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার যে স্ট্রেংথটা আমি একটু খালি বলি, আমাদের যে বাজেট যে টোটাল করেছে তার এক্সটার্নাল সোর্স মানে শুধুমাত্র লোনের জন্য 20%, বিলো 20%, যেটা কয়দিন আগে ওয়ার্ল্ড ব্যাংক, যে ডেট সাস্টেইনেবল যে অ্যানালাইসিস করছেন, আপনার এই ব্যাখ্যাটা শুনবো আমি একটু বলে দিই। আচ্ছা, জি। তো সেই সাস্টেইনেবিলিটি অ্যানালাইসিস করেও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু স্যাটিসফাইড, যে কারণে তারা লোন দিতেও কিন্তু রাজি হয়েছে। কারণ আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত একবারও কিন্তু লোনের কোনো কিস্তির টাকা পরিশোধ করতে কিন্তু ব্যর্থ হয় নাই। যে আসবো আপনাকে এই বিষয়ে একটু শুনে আসো। ডক্টর মাহবুব আলোচনা শুনছিলেন, আমি একটু বিরতিতে যাব, ছোট্ট করে একটু আপনার কাছ থেকে শুনতে চাই আসলে কি দ্রব্যমূল্য নিয়ে যে কথাটি এসছে, সাধারণ মানুষ, দ্রব্যমূল্য, অর্থনৈতিক অবস্থা, আপনি কি মনে করেন কি অবস্থায় আছি আমরা? আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে পিষ্ট হয়ে যাচ্ছি। আমরা মানে জনগণের কথা বলছি, যারা আওয়ামী লীগ করে তারা না, আওয়ামী লীগ করে তারাও স্বীকার করবেন না তা না। কারণ বাজারে তো আমরাও যাই কেনাকাটা করতে, কারণ বাজার আপনি যান সেটা তো আমরাও তো যাই, আপনারাও যান, রিকশাওয়ালাও যায়, ঠেলাওয়ালাও যায়, সব এক জায়গায় আমরা করি। কিন্তু মূল দায়িত্বটা, এই ঊর্ধ্বগতি থামানোর দায়িত্বটা সরকারের। টিপু মুন্সি সাহেব, উনি তো বাণিজ্য মন্ত্রী, উনি দাম বেঁধে দিয়েছিলেন, সে দাম কেউ মানেনি, বলে যে মিলাররা দেয় না, চিনি উধাও, তেল উধাও, বোতল জাতে তেলের দাম অনেক বেশি। এই যে বেশি, এইগুলো ম্যানেজ করার দায়িত্ব হলো সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যারা কাজ করেন তাদের। এখন তো আমাদের বলতে হয় যে মন্ত্রণালয়ের যারা গুরুত্বপূর্ণ মানুষ যারা কাজ করেন, তাদের যে দক্ষতা, কর্মদক্ষতা নিয়ে আমাদের সন্দেহ হয়, অথবা তারা ফাঁকিবাজ, যার জন্যে বাজার তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। মনে রাখতে হবে যে সরকার যেই থাকুক, যেভাবেই আসুক না কেন, সরকার জনগণের যাতে কষ্ট লাঘব হয় সেই কাজটা
তার করতে চায়। সেটি তো করে। ডক্টর মাহবুব, আমরা আলোচনা করছিলাম দ্রব্যমূল্য নিয়ে, সে বিষয়ে আবার আপনার কাছ থেকে শুনতে চাই। মানে আপনি বলছিলেন যে আমাদের মন্ত্রণালয়ের বিষয়টাই বলতেছিলেন যে আমি দ্রব্যমূল্য তারা না, নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের করতে বিষয়টা আমাদের যেটা প্রশ্ন, সাধারণ মানুষের যেটি জিজ্ঞাসা, সেটি হচ্ছে মন্ত্রণালয়ের এটি কি অযোগ্যতা, ব্যর্থতা, না বিশেষ কোনো সিন্ডিকেটের হাতে জিম্মি দশা, কোনটা? আসলে আমি মনে করি জম্মে দশা। কারণ টিপু মুন্সি সাহেব বলছিলেন যে এবং অভিযোগও করা হয় যে উনি নিজে ব্যবসায়ী, সুতরাং ব্যবসায়ীদের ওই পয়েন্টে আসবো। জি, তো উনি বলছিলেন যে দেখেন আমরা বেঁধে দিয়েছি সেই দামে মিলাররা বা যারা মানে আড়তদার বা যারা হোলসেল মার্কেটের মালিক, তারা সেই দামগুলোকে মানছে না, অনেকেই মানছে না, সবের কথা বল নাই, অনেকেই মানছে না। তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন সরকার? তার মানে ওই গ্রেট সিন্ডিকেট যাকে বলা হচ্ছে, সেই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারছেন না মন্ত্রণালয়। এবং তার মূল কারণ যে আপনি যদি দেখবেন যে আওয়ামী লীগের যারা আজকে মানে সবচেয়ে ভালো ভালো পজিশনগুলো, যেমন বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, আদার্স অনেকগুলো সব ম্যাক্সিমামই কিন্তু ব্যবসায়িকদের হাতে। এই আনোয়ার ভাইদের মতো যারা একেবারে গ্রাসরুট লেভেল থেকে উঠে এসছেন, তাদের হাতে কিন্তু ক্ষমতা নাই রে ভাই। তারা যদি প্রকৃত রাজনীতিক, তারা কিন্তু মানুষের দুঃখ দুর্দশাটা বুঝতো। এই ইয়েরা কয়েকদিন আগে দেখেন মনে হয় এই তৈরি পোশাক শিল্প বলছেন যে আমাদের প্রণোদনা দেন। না, প্রণোদনা চাচ্ছে কি, যেহেতু তারা গ্যাস পাচ্ছে না, তারা রপ্তানি অর্ডার তাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। আপনাকে প্রণোদনা দেওয়া হলো, তাদের প্রণোদনা দেওয়া হলো, গ্যাস পাবেন কোথায় উনি? গ্যাস তো নাই। গ্যাস এক্সপ্লোর করার জন্য গত 14 বছরে গ্যাসের ক্ষেত্র কয়টা আমরা সেটি আমরা করিনি, আবার সেদিকে চেষ্টাও যায়নি। আমরা বেশি দামে আমি আসবো, নিশ্চয়ই আসবো, আমি আসবো, একটু শুনে আসি। নীলুফার চৌধুরী মনির শুনতে চাই, এই যে মানে বলা হচ্ছে যে সিন্ডিকেটের হাতে কি জিম্মি? অবশ্যই, অবশ্যই এই সিন্ডিকেটের হাতে এমনভাবে জিম্মি। আপনার মনে পড়ে যে সোয়াবিনের দাম যখন বাড়লো মাঝপথে, তখন সরকার কিন্তু বলল যে সরকার যে ভ্যাটটা পায় 30 টাকা পার লিটার, বললো যে আমি ভ্যাট নিব না। ভ্যাট সে মওকুফ করে দিল। নিয়ন্ত্রণে রাখার জন্য এটা এক ধরনের থোক বরাদ্দ। সরকার ওইখান থেকে ট্যাক্স নেওয়া বাদ দিল, কিন্তু মিল মালিকরা বলল যে আমরা 1 টাকাও কমাতে পারবো না। তার মানে কি সরকারকে কি তারা 30 টাকা দেয় না? তারা কিন্তু 1 টাকাও কমালো না। সরকার 30 টাকা মওকুফ করার পরেও জনগণের ঘাড়ের মধ্যে কিন্তু ওই 30 টাকা দিতে হলো। তাহলে এইখানে তারা কতটা, সরকার কতটা জিম্মি হবে না কেন? অন্যায়ভাবে ক্ষমতায় আসলে যা হয়, এদের সাথে কথা বলতে পারবে না, কারণ ক্ষমতার কেন্দ্র ভূমি কিন্তু ওই সিন্ডিকেট, এবং প্রত্যেকটা সিন্ডিকেটের সাথে প্রত্যেকটা মন্ত্রী জড়িত আছে, এমপি জড়িত আছে এলাকার। না, কিন্তু আনোয়ার ভাইরা যেটা বলছেন যে সারা পৃথিবীতেই দাম বেড়েছে দ্রব্যমূল্যের। আমার কথা হলো দাম বাড়তে পারে, কিন্তু আপনার হোলসেলের রেটের সাথে আপনার রিটেইলারের সাথে এত তফাৎ থাকবে কেন? আমার কথা দাম বাড়লো, ভালো কথা। 30 টাকা আমি মওকুফ করার পরে আমার ট্যাক্সের পয়সা আমাকে সরকার আমার ট্যাক্স থেকে আমাকে মওকুফ দিল, সেটার জন্য কেন আমি ওইটা পাবো না? এইটার যদি চুলচেরা যেদিন বিশ্লেষণ করতে পারবেন মাহবুব ভাইয়ের মতো, সেই দিন আপনি বুঝবেন যে সরকার কিভাবে চলে। সরকার যে এই সরকারের মতো চলছে না, এই সরকার অদৃশ্য কোনো অনিয়ন্ত্রিত কোনো শক্তির দ্বারা চলছে, সেই জায়গা থেকে বোঝা যায়। না, এটা আমি শেষ করব। উনি বেশ কিছু কথা বলেছেন। বিএনপি চিন্তা করে কিভাবে ক্ষমতায় যাব। এই যে আনোয়ার সাহেব যে ভুল ব্যাখ্যা দিলেন, এটার জন্য আমি সত্যিই দুঃখ পেলাম, কারণ উনি শিক্ষিত লোক। বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার জন্য চিন্তা করতো, তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বলতো না। এখানে এমন না যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার সাথে বিএনপি পাবে। নির্দলীয় নিরপেক্ষ একটা সরকার আসবে, সে নির্বাচনে রাজনৈতিক দল যদি ক্ষমতায় যাওয়ার তার টার্গেট থাকে, ইচ্ছা থাকে, তো জনগণ তার ম্যান্ডেট দিবে। অসুবিধা তো কিছু না, শোনেন, জনগণ তার ম্যান্ডেট দিবে। ম্যান্ডেট যদি বিএনপির পক্ষে যায়, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, আইদার নট। তাহলে সেই ম্যান্ডেটটা তো তারা জনগণের নেয় না, কারো ম্যান্ডেটই নেয় না। আপনার ইউক্রেন রাশিয়ার একটা বাজে কথা বললেন। ইউক্রেনে যখন যুদ্ধ চলাকালীন অবস্থায়, আজ থেকে আরও 6-7 মাস আগে, যুদ্ধ চলাকালীন অবস্থায় ইউক্রেনে যখন পেঁয়াজের দাম 40 টাকা, তখন বাংলাদেশে পেঁয়াজের দাম 70 টাকা।
ইউক্রেনে আপনি খবর নেন, আটা, ময়দা, সুজি সব কিছুর দাম কম। বাংলাদেশে আটার দামই প্রায় 60 টাকা না। কেজি। ইউক্রেন তো ময়দা, আটা, তাদের গম মানে উৎপাদন করে, তাদের ওখানে কম হওয়ারই কথা। না, যুদ্ধ বিধ্বস্ত দেশে কি উৎপাদন হয়? উৎপাদন না হলে সে কোথা থেকে নিজে খাবে আর সাপ্লাই দিবে? যে যখন সে তার নিজের ঘর থেকে বের হতে পারছে না কিংবা পালিয়ে জীবন ধারণ করছে, আপনি এখানে আবাদের কথা কোনো চিন্তাই করতে পারেন না। তো সেইখানে তারা কমে পাচ্ছে, আমি কেন পাবো না? আমি কেন পাবো না? তো ইউক্রেন একাই তো আমাকে সাপ্লাই দেয় না, আরও আশেপাশে তাদের তো সাপ্লাই বন্ধ হয় নাই। সো এটা হলো খুরা যুক্তি, এটাকে বলে বাংলা ভাষায় খুরা যুক্তি বলে। কারণ বাংলাদেশে এখন কোন জায়গায় 1 বছর আছে নির্বাচনে, প্রত্যেক দিন দেখবেন যে নদীতে পানিতে ডুবায় লাশ ভেসে উঠছে। এই যে অবিচারের দেশ বাংলাদেশ, মৃত্যুর একদম সাক্ষাৎ উপত্যকায় পরিণত হয়েছে। বুয়েটের একটা ছেলে এর মধ্যে ধরা পড়ে লাশ ভেসে উঠেছে। সময় দিব, এই বিষয়ে কথা নিশ্চয়ই বলবো, আমি আসবো। আমি একটু শুনে আসি। জনাব আনোয়ার, আমি শুনতে চাইবো যে এই যে কথাটি বলেছেন নীলুফার চৌধুরী মনি, যা সরকার জনগণের টাকা, তার সে নিজে সে যে ট্যাক্সের টাকা সে উনি মকুব করে দিলেন, অথচ সিন্ডিকেটরা কিন্তু সেই টাকা, সেই মুনাফার টাকা তারা ছাড়েনি, সেটা আবার জনগণ থেকে তুলেছে। এটি তো বাস্তব। তাহলে কি আমরা কোন দিকে হাঁটছি? না, সব কিছুই যে ছাড়েনি তা না, তবে আমি দুজনের যে আলোচনা যেটা করলেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ, এটা কিন্তু বর্তমান সরকারের কিন্তু আরও সচেতন হওয়া দরকার এবং এটা সরকারেরই দায়িত্ব, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনারা দেখবেন যে আমাদের সরকার সেটা করার জন্য টাস্ক ফোর্স এবং বিভিন্ন কমিটি করে কিন্তু চেষ্টা করছে সেটাকে নিয়ন্ত্রণে আনার। একেবারে যে সবই করছে তা না, আবার যে একেবারে কন্ট্রোল হচ্ছে না ব্যাপারটা কিন্তু তাও না। বাট সরকার কিন্তু আন্তরিকভাবেই করছে, চেষ্টা অবশ্যই আছে এবং বিভিন্ন কমিটি করে কিন্তু অলরেডি দে আর ওয়ার্কিং। এখন যে কথাটা আমি বলছি যে নির্বাচনে যাওয়ার জন্যই খালি মুনিয়াপাড়া এত কিছু করছে, কিন্তু এই যে একটা ক্রাইসিস সারা ওয়ার্ল্ড ব্যাপী, আপনি অন্য অন্য বাইরের পত্রিকাগুলো দেখেন, বাইরের নিউজগুলো দেখেন, আপনি বিবিসি, CNN আরও যতগুলা সোর্স অফ মানে নিউজ আছে আপনি সেগুলো একটু দেখেন। কিন্তু ওনাদের একমাত্র সমাবেশ কিভাবে হবে আর কিভাবে আমরা ক্ষমতায় যাব, এর বাইরে কি দেশের মানুষের জন্য কোনো চিন্তা আছে বিএনপির? কোনো কথা বলেছে বা তারা কোনো স্টেপ নিয়েছে? না, সমালোচনা যেটা করছে সেটাও মিথ্যে স্টেটমেন্ট দিয়ে করা হচ্ছে। কিন্তু একটা সরকার, কিন্তু তাদের সরাকেশকে বলছি আমি, আচ্ছা এই কথাগুলো তো আপনি পরে বলতে পারেন, আপনি আমার কথার নষ্ট করেন। এই খুনের প্রতিবাদী কিন্তু আজকে না, আমার কথা এটা নষ্ট করেন না, আপনি ওটা নোট করেন পরে বলেন, আপনি এটা বলেন। জি, তো সেই জিনিসগুলো ছাড়া এ পর্যন্ত বিরোধী দল কি কোনো সরকারকে বা মানুষের কি করলে ভালো হবে কোনো সাজেশন দিয়েছে? কিচ্ছু কিন্তু দেওয়া হয়নি। না, এটা চাইতে হবে কেন? উনি রাজনীতি করে, এই যে করোনার যতগুলা বয়স গেছে, করোনা যে 2টা বছর আসলে অর্থনৈতিক ধস নামছে সারা পৃথিবীতে, কিন্তু করোনাকালীন সময়েরটাই সেটাই কিন্তু এখনো চলছে সারা পৃথিবীতে, খালি ইউক্রেনের যুদ্ধটা কিন্তু না। কারণ আমি নিজেও একজন ছোট্ট ব্যবসায়ী ভুক্তভোগী। আমি যখন টার্কি থেকে মাল ইম্পোর্ট করতাম তখন জাহাজের ভাড়া ছিল মাত্র $1500, এখন ওটা $8000, যে কারণে ইম্পোর্ট আমাকে বন্ধ করতে হয়েছে আবার যদি কখনো। তো করোনাকালীন থেকে কিন্তু অর্থনৈতিক অবস্থাটা, আপনি বলতে পারেন যে বিএনপি করোনার সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনো কর্মসূচি নিয়েছিল? কাউকে 1 কেজি চাল দিয়েছিল, কারো পাশে গিয়ে দাঁড়িয়েছিল? কিন্তু আমাদের সরকার থেকে যেমন দেওয়া হয়েছে, আমাদের নেত্রীর আহ্বানে আওয়ামী লীগ সরকারও কিন্তু দায়িত্ব এবং সেটা সুষ্ঠুভাবে পালন করেছে, মানুষকে বুঝতে দেয়নি যে করোনাকালীনে সারা পৃথিবীতে কি ভয়াবহ অবস্থা হয়েছে। সরকারের কোষাগার থেকে টাকা নিয়ে মানুষকে ইনজেকশন দিয়েছে, সরকারের কোষাগারের টাকা থেকে, জনগণের টাকা থেকে আপনাকে করা হয়েছে, আপনার টেস্ট করা হয়েছে। এটা কি মিথ্যে কথা? না, সেটি আজকে মানুষের দ্রব্যমূল্য বাড়ছে, আমি বলবো না যে এটা একেবারে সাফিসিয়েন্ট, তা বলে 1 কোটি পরিবারকে দেওয়ার জন্য প্রায় 5000 কোটি টাকা খরচ করতে হচ্ছে সরকারকে এই সস্তা দামে চাল, ডাল, তেল দেওয়ার জন্য। কিন্তু আমি বলছি না যে এটা একেবারে সাফিসিয়েন্ট, নিশ্চয়ই, কিন্তু সেই জিনিসগুলো সরকার করছে। এখন না, আমি যেটা মনে ব্যাপার যে কথাটুকু আমি যেটা বলছি যে নির্বাচন কমিশন বলেন বা তত্ত্বাবধায়ক সরকার যেটা বলেন, একমাত্র তত্ত্বাবধায়ক সরকারই কিন্তু সুষ্ঠু নির্বাচনের পদ্ধতি না, নাহলে লতিফুর আমাদেরকে ফেল করাতো না।
তত্ত্বাবধায়ক সরকার যদি ঠিক হইতো, কিন্তু একেবারে যদি সত্যিকারের অর্থ হইতো, তাহলে লতিফুর আমাদেরকে ফেল করাতো না, আপনাদেরকে পাস করাতো না 2001 সালে। জনাব আনোয়ার, যতগুলো নির্বাচন হয়েছে রাজনৈতিক দলের অধীনে, তাই নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে নির্বাচনগুলো হয়েছে, আওয়ামী লীগের হয় নাই, এবং সেটা এমনকি তত্ত্বাবধায়ক সরকার লতিফুর রহমান এবং বিএনপির হয়ে তারা কাজ করেছে, এবং পরবর্তীতেও তো তারা তত্ত্বাবধায়ক সরকারকে ম্যানিপুলেট করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারটা মিনিংলেস হয়ে গেছে। শেষের দিকে আছি, একদম ওই ম্যানিপুলেট না করলে তো তত্ত্বাবধায়ক সরকার হয়তো আরো 2-4 বার চলতো। জি, একদম শেষের দিকে আছি। ডক্টর মাহবুব, আমি একটু শুনতে চাই এই যে দ্রব্যমূল্য নিয়ে কথা, আর দুই একটা কথা এসছে, আপনার কাছ থেকে শুনি, শেষ করে দিতে চাই। যেটা বললেন যে সরকার চেষ্টা করছে, হ্যাঁ এটা ঠিক, চেষ্টা করছে, চেষ্টা করে পারছেন না। কেন পারছে না? সিন্ডিকেট কিছু পারছে, কিছু পারছে না, এটা তো একেবারে পারছে না ব্যাপারটা তা না। এই জন্যই যে এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না সরকারের থেকে। সিন্ডিকেট শক্তিশালী হবে কিভাবে? বাজারের যে দ্রব্যমূল্য বাড়ছে, এটা নিয়ন্ত্রণ করতে পারছে না বলেই উনি কিন্তু ওএমএস চালু করেছেন, ওপেন মার্কেট সেল, যেটা জনগণ গরিব মানুষের জন্য করছেন। কিন্তু এইটা তো রেমেডি না, এটা তো এটা দিয়ে কিন্তু প্রকৃত মানে এটা করতে পারবেন না। প্রকৃত যে সমস্যা সেটা হলো প্রশাসনিক সমস্যা, সেটা হলো কাজকে মানে না করা, বা এইরকম সিন্ডিকেটের কাছে যদি ধরা খেয়ে থাকে তাহলে এটা সম্ভব না, জনগণকে সার্ভিস দেওয়া সম্ভব না। এইখানে ল্যাক আছে সরকারের, আমি মনে করি সেটা, যে তিনি যদি এবং এই সরকার যদি সেটা করেন তাহলে কিন্তু ব্যক্তিগতভাবে দলীয়গতভাবে আওয়ামী লীগ কিন্তু গেইন করবে, কিন্তু গেইন করতে পারছে না একটি অদৃশ্য শক্তির কারণে। নীলুফার চৌধুরী মনি, আপনার শেষের দিকে আছি, 30 সেকেন্ড শুনতে চাই। ডক্টর মাহবুব বলছেন যে অদৃশ্য শক্তির কারণে এটি মানে পারছে না সরকার। তাহলে সরকার 3 টার্মে একটানা টানা থাকলো, সরকার অদৃশ্য শক্তিরে দৃশ্যমান করতে পারে না, তো সরকার থাকে কিসের জন্য? সিন্ডিকেট তো বুঝাই যায়, একদিনে যদি সব রেট দেয় সিন্ডিকেট পারা যাবে না। আপনি কি কথা বলেন? কিন্তু সিন্ডিকেটের কাছে সরকার পারবে না, কারণ আমরা কিন্তু দেখেছি 111 এর সময় এরকম ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, তার বিরুদ্ধে কিন্তু নেমে পারেনি। আমি নাম বলছি না, কোনো একজন বড় ব্যবসায়ী যারা কিনা এখন চাল ডাল তেল নুনেরও ব্যবসা এখন সব বড় ব্যবসায়ীরা করে, নর্থ বেঙ্গলে 5000 টন চাল সহ ধরা পড়লো, ভাসুরের নাম তো কেউ বলে না, তাকে কিন্তু কিভাবে ছাড় দিয়ে ছাড়িয়ে দেওয়া হলো। তো যদি আপনি এই বড় বড় ব্যবসায়ীদেরকে সামনে না নেন, সামনে না ধরেন, ধরবে কিভাবে? ব্যবসায়ীরা দেশ চালায়, এখন ব্যবসায়ীরা সিঙ্গাপুর চালায়। ওই যে বলেছেন না, কানাডা সিঙ্গাপুর হবার স্বপ্নে বিভোর হয়ে একটা দেশ হঠাৎ করে এখন দুর্ভিক্ষের গল্প বলা শুরু করেছে। এই হলো আমাদের দেশ, যেখানে বিশ্ব খাদ্য মূল্য পড়তি একদম পরের দিকে। সেইখানে আমরা 4 মাস আগেও যখন পদ্মা সেতুর সময় বাংলাদেশ উন্নয়ন নাকি বিশ্বের বিস্ময় দেখানো হয়েছে, আজকে 4 মাস পরেই এটা রিজার্ভ শূন্য, ব্যাংক শূন্য, সেক্টর কর্পোরেশনের জমানো টাকা নাই, বিদেশি লোন সব খাওয়া দাওয়া শেষ, এখন সর্বশেষ সোনা ধরেছে। সোনায় যখন হাত দেয়, আপনি কখন হাত দেয় জানেন? বউ বাচ্চার আপনাদের সবার ঘরেই তাই আছে। একটা মানুষ কখন সোনার মধ্যে হাত দেয়? যখন আর তার কিছুই করার থাকে না। সরকার এখন দেউলিয়া একটা সরকার, দেউলিয়া সরকার কয়েকদিন পরে এমনিই ছেড়ে যাবে। ওটার জন্য আপনার কি করতে হবে না, দেশ না চালাতে পারলে এমনিই ছেড়ে যাবে। জি, আনোয়ার একদম শেষ করতে হবে। জি না, উনি আবার যে আশঙ্কা যেটা করছে, আমি ওনাকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুবই স্ট্রেংথ অবস্থায় আছে। সাময়িক যে কথাগুলো থাকে না, যে ঘাটতি আর কি বলে, ওই যে আরেকটা যে শব্দ যেটা বলছে না, যে বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে, আসলে ঘাটতি আর দুর্ভিক্ষ শব্দ দুটো কিন্তু আলাদা। তো মাননীয় প্রধানমন্ত্রী যেটা বিশ্ব খাদ্য সংস্থা যেভাবে সারা বিশ্বকে অ্যানালাইসিস করে যে কথা বলে, বাংলাদেশের লিডার হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে বাংলাদেশের জনগণকে তিনি সাশ্রয়ী হতে বলবেন, এটাই কিন্তু তার ডিউটি, এটাই কিন্তু তার ডিউটি। কিন্তু পরবর্তীতে আবার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, গোটা বিশ্বের অবস্থা সবকিছু বিবেচনা করে তিনি অর্থনৈতিকভাবে বুঝতে পেরেছেন যে না, আমরা ঘাটতি বা সাময়িক অসুবিধা হতে পারে, কিন্তু বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ আসবে না, সেটা কাটিয়ে উঠতে পারবে, আমরাও বিশ্বাস করি। এবং বাংলাদেশের মানুষকে বলতে চাই যে এটা একটা সাময়িক ঘটনা,
এবং 14 বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে যেভাবে উন্নয়ন করে নিয়ে যাচ্ছে, জি, ইনশাআল্লাহ আমাদের যে প্ল্যান আছে এবং মেগা প্রকল্পগুলোকে বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কিন্তু সোনার বাংলা কায়েম কিন্তু করবই আমরা ইনশাআল্লাহ। সেটা আশা করি। ডক্টর মাহবুব, আপনাকে 10 সেকেন্ড দিতে পারলে ভালো লাগতো আমার, কিন্তু আসলে আর সময় নাই, আমরা নিশ্চয়ই শুনবো। ডক্টর মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব নীলুফার চৌধুরী মনি, আপনাকেও ধন্যবাদ, এবং আনোয়ার ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।